আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের সবগুলো ইনফরমেশন একসাথে। যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানবেন, একজনকে জানাবেন, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন। মে মাসের 28 তারিখ বাংলাদেশ দূতাবাস লিবিয়া বিভিন্ন আটক কেন্দ্রে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে পাঠানোর যে কাজ করছে সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM-এর ঘনিষ্ঠ সহযোগিতা এবং অর্থায়নে 27 মে 2025 তারিখ বেনগাজির গানফুদা আটক কেন্দ্র থেকে 150 জন বাংলাদেশিকে IOM-এর সহায়তায় বাংলাদেশে পাঠিয়েছে। অভিবাসীরা 28 মে 2025 তারিখ সকাল 6:30 লিবিয়ার বুরাকেয়ারের একটি ফ্লাইট, যেটা UZ222 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করবেন, যেটা বাংলাদেশ সময় আমরা যখন এই ভিডিওটি তৈরি করছি তখন পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা। দূতাবাসের প্রথম সচিব শ্রম এর একটি প্রতিনিধি দল বাংলাদেশিদের গানফুদা আটক কেন্দ্র থেকে গ্রহণ করেন এবং বেনিন আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে পৌঁছে দেন। দূতাবাসের প্রতিনিধি দল গানফুদা আটক কেন্দ্র পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যাচাই বাছাই শেষে তাদের ট্রাভেল পারমিট ইস্যু রয়েছে যাদেরকে নিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং IOM-এর আর্থিক সহযোগিতায় তাদেরকে সম্পূর্ণ বিনা খরচে দেশে পাঠানো সম্পূর্ণ হয়। উল্লেখ্য, IOM-এর নিকট ইতিমধ্যে নিবন্ধিত অভিবাসীদের দ্রুত দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে সর্বাক্ষণিক কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আগামী জুন মাস লিবিয়া থেকে 3টি ফ্লাইট পরিচালনা করবে দূতাবাস। এই ফ্লাইটগুলোর মাধ্যমে ত্রিপোলি, মিশরাতাতে আউটপাস ও নতুন পাসপোর্টধারী নিবন্ধিত 2.5 শতাধিক অভিবাসী, যেটা তাজুরা আটক কেন্দ্রে আটক অভিবাসী সহ আনুমানিক 500 বাংলাদেশিকে দেশে পাঠানো সম্ভব হবে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে। যারা অলরেডি নিবন্ধিত হয়ে গেছে দেশে যাওয়ার জন্য তারা তো দেশে যেতে পারবে, যারা এখনো নিবন্ধিত হননি, যাদের যাওয়ার ইচ্ছে রয়েছে তারা অতি সত্বর বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করবেন এবং বাকি প্রক্রিয়া সম্পন্ন করবেন। আপনি এই তথ্যটি জেনেছেন, তো আপনি এই তথ্যটি আরও অনেকের সাথে শেয়ার করবেন যাতে করে সকলে জানতে পারে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে উপকৃত হতে পারে। এই সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্টস করবেন, ইনশাল্লাহ সেই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব। লিবিয়া থেকে ইতালিতে গেম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে, আর এই গেম পরিচালনা করে রেকর্ড সংখ্যক মানুষ প্রতিদিন যাচ্ছে, যা ধারাবাহিকভাবে আপনারা জানেন যে লিবিয়া থেকে ইতালি, লিবিয়া থেকে নতুন সময় গ্রিসেও গেম হচ্ছে। গেম বন্ধ করার কোনো সুযোগ নেই কারোরই, কারণ হচ্ছে অবৈধ কার্যক্রম বন্ধ করবে কিভাবে, আর যে কারণেই মানুষ আটক হওয়া এবং তাদেরকে নির্যাতন করাটাও অনেকটা সহজ ভূমিকায় উপনীত হয়েছে। সর্বশেষ IOM-এর এক তথ্য অনুযায়ী, যেটা গত এক সপ্তাহে লিবিয়া থেকে ইতালি আসার পথে লিবিয়ান কোস্টগার্ডের অভিযানে 620 জন অভিবাসীকে আটক করে, যারা গেম দিয়ে ইতালি এবং গ্রিসে যাওয়ার চেষ্টা করেছিল। এই আটককৃত অভিবাসীদেরকে যে সকল অঞ্চল থেকে আটক করা হয়েছিল সেখানেই রাখা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। IOM-এর প্রতিবেদন অনুযায়ী আটককৃত ব্যক্তিদেরকে বিভিন্ন আটক কেন্দ্রে রাখা, তারপরে নির্যাতন করা এবং এরপরে তাদের পরিবার আত্মীয় স্বজনের কাছে কল করে মুক্তিপণ আদায় করা, যেটা লিবিয়ার বর্তমান সময় প্রতিদিনেরই একটি ঘটনা, আর এই ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে এটি বন্ধ করার খুব একটা সুযোগ নেই, কারণ তথাকথিত ইতালির সাথে চুক্তি রয়েছে লিবিয়ার, আর লিবিয়ার এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চল ব্যবহার করে অভিবাসীদের ইতালি যেতে বাধা দেওয়া, যে জন্যে লিবিয়ান মিলিশিয়া গ্রুপ বা বিভিন্ন রাজনৈতিক দলকে রেকর্ড সংখ্যক টাকা প্রতিনিয়ত দিচ্ছে ইতালি কর্তৃপক্ষ এবং ইউরোপ ইউনিয়ন। সেই ধারাবাহিকতায় এই অঞ্চলের পরিস্থিতি আপনারা প্রতিনিয়ত জানতে পারছেন বা আমরা আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আপনারা জানেন যে এই অঞ্চলটি সম্পূর্ণ বর্তমানে বিভিন্ন যেটা মিলিশিয়া গ্রুপ বা ক্ষমতা জোর করে দখল করা ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। মূলত এটি কোনো শৃঙ্খলার মধ্যে নেই বা আন্তর্জাতিক কোনো আইনের আওতায় পড়ে না।
আর যে কারণে সহিংসতা, লিবিয়াতে অস্থিরতা, এক পক্ষ অন্য পক্ষের সাথে মারামারিতে লিপ্ত হওয়া, যেটি প্রতিদিনের একটি ঘটনা আর যেটা আমরা প্রতিনিয়ত দেখছি। এ সকল পরিস্থিতিতে লিবিয়াতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশিকে আরও সতর্ক হতে হবে, আরও সচেতন হতে হবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলো থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে এবং পরিস্থিতি অনুযায়ী নিজে ভালো থাকতে। আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় বাংলাদেশিদের ইতালি আসার যে প্রচেষ্টা অবৈধভাবে, সেটি অব্যাহত রয়েছে। এই প্রচেষ্টা সম্পন্ন করতে গিয়ে প্রতিদিনই রেকর্ড সংখ্যক বাংলাদেশি বিপদে পড়ছে, নিঃস্ব হচ্ছে, মৃত্যু হচ্ছে, নিখোঁজ থাকছে, পরিবারের সদস্যরাও জানছে না। আর আপনাদের কাছে আমাদের অনুরোধ হলো, আপনাদের কাছে কোনো তথ্য ইনফরমেশন থাকলে আপনারা তাদের সহযোগিতা করবেন। এতে করে একটি পরিবার জানতে পারবে তার পরিবারের সর্বশেষ সদস্যটির বা যাকে তারা সব কিছু হারিয়ে পাঠিয়েছিল ইউরোপে যাওয়ার জন্য, তাদের কি অবস্থা হয়েছে। এদিকে ওশান ভাইকিং সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে লিবিয়া থেকে পালিয়ে আসা বিপদগ্রস্ত অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল। উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে অসুস্থ, যেটা খুবই খারাপ অবস্থার কয়েকজন অভিবাসীকে জরুরিভাবে ইতালি কর্তৃপক্ষের কাছে তারা হস্তান্তর করেছিল। বর্তমানে সবাই সুস্থ রয়েছে। প্রসঙ্গত, এর আগে তারা অভিযান পরিচালনা করার সময় 3 জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছিল। লিবিয়া থেকে পালিয়ে আসা এই নৌকাটি বিপদে পড়ার পর কেউ উদ্ধার করেনি। ওশান ভাইকিংস যখন তাদেরকে উদ্ধার করতে যায়, তার মধ্যেই 3 জনে, যেটা নৌকাডুবিতে ভূমধ্যসাগরে মৃত্যু নিশ্চিত, যাদেরকে খুঁজে পাওয়া বা তাদের জাতীয়তার ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি এই এনজিও সংস্থাটি। ভূমধ্যসাগরে এনজিও সংস্থাগুলো এভাবেই কাজ করে থাকে। যদিও ইতালি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী এনজিও সংস্থাগুলো ফেরির মতো করে আফ্রিকার দেশগুলো থেকে শরণার্থীদেরকে ইতালিতে নিয়ে আসে। আমাদের প্রশ্ন হচ্ছে, যদি আফ্রিকার দেশগুলো থেকে শরণার্থীদের ফেরির মতো করে নিয়ে আসে, তাহলে নৌকাডুবি এবং মৃত্যুর পরিসংখ্যান কীভাবে হয়? 2025 সালের প্রথম থেকে শরণার্থীর মৃত্যুর এক নতুন রেকর্ড দেখছে ভূমধ্যসাগর। পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায়ও এই অঞ্চলটিকে রেখেছে এনজিও সংস্থা, মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন সংগঠন, যা প্রতিনিয়তই প্রকাশিত হচ্ছে। এদিকে ইতালি জর্জিয়া মেলোনি প্রতিনিয়তই শরণার্থী বিরোধী নতুন নতুন পদক্ষেপ কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছে। ইতালির প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে যে ইতালির নাগরিকরা আমাকে ভোট দিয়েছে অভিবাসী বিরোধী কার্যক্রম পরিচালনা করার জন্য বা অভিবাসীদের বিরুদ্ধে কাজ করার জন্য, যে কারণে আমি যতদিন ক্ষমতায় আছি ততদিন আমি আমার এই কার্যক্রম পরিচালনা করব। প্রিয় দর্শক, আমাদের কথা হচ্ছে যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যে নীতিতে হাঁটছে, এই নীতিতে আপনি কি মনে করেন 2027 সালের নির্বাচনে সে জিতবে, সে আবারও ক্ষমতায় আসবে, আবারও অভিবাসী বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করবে, তার নতুন পদক্ষেপগুলো পরিচালনা করবে, নাকি 2027 সালে হচ্ছে জর্জিয়া মেলোনির শেষ সময়? কমেন্টস করে জানান।